পশ্চিমবঙ্গের যে প্রত্যন্ত গ্রামে আজ হয়তো প্রযুক্তি এসে সব পাল্টে গেছে, মুছে দিয়ে গেছে পুরনো কিছু কলঙ্ক। সেই গ্রামে আজ থেকে ৩৮ বছর আগে বিষয়টি পুরো ভিন্ন ছিল। সেই গ্রামেরই এক ভয়ানক ঘটনা এটি। গ্রামটির নাম কাকরডাঙ্গা। গ্রামটি যেমন সুন্দর, তেমনি এই গ্রামের সাথে জড়িয়ে আছে একটি অভিশপ্ত অংশ। আর ৫টি গ্রামের মতোই কাকরডাঙ্গা গ্রামটি ছিল দিনের বেলাতে প্রাণবন্ত, কিন্তু রাতের বেলাতে গ্রামটির পুরো পরিবেশ পাল্টে যেত। গ্রামের এক প্রান্তে একটি রাস্তা ছিল, যেটাকে স্থানীয় মানুষ নাম দিয়েছিল নরকের মোড়। সেখানে ছিল প্রায় ৩ বছরের পুরনো একটা বিশাল বটগাছ। দিনের বেলায়ও যেন সূর্যের আলো সেই গাছ ভেদ করতে পারত না, আর গাছটার নিচে দাঁড়ালে শরীর যেন ঠান্ডা হয়ে যেত। গ্রামের প্রবীণরা সবাই এক কথাই বলতেন, সূর্য ডোবার পর ওই নরকের মোড়ের দিকে কেউ পা মারাবে না। কেউ যদি নাম ধরে ডাকে, কোনো অবস্থাতেই উত্তর দেবে না। কিন্তু শহর থেকে গ্রামের মামা বাড়িতে ঘুরতে আসা ২৬ বছরের যুবক দেবার্গ এসবকে কুসংস্কার ছাড়া আর কিছুই মনে করত না। সে বরাবরই দেখত গ্রামের মানুষ রাত হলেই অদ্ভুত আচরণ করে। দেবার্গ অজপাড়াগাঁয়ের মূর্খামি বলে এসব উপেক্ষা করে যেত। সে কতবার রাতে ওই নরকের মোড়ে যেতে চেয়েছে, কিন্তু তার মামা বাড়ির লোক বারবার তাকে আটকে দিয়েছে। আসল ঘটনাটা ঘটল শনিবার এক অমাবস্যার রাতে। দেবার্ঘ পাশের গ্রাম কেঞ্জাকুড়া গেছিল খুবই নামকরা মুড়ির মেলা দেখতে। সেখান থেকে ফিরতে তার বেশ রাত হলো। রাত তখন প্রায় 12:30। কাকরডাঙ্গা ঢুকতে গেলে দুটো রাস্তা আছে। একটি দিয়ে যেতে অনেক সময় লাগে, আরেকটি হলো সেই কুখ্যাত নরকের মোড়। সে ভাবল, পাছে তার দিদা চিন্তা করে, সেই কারণে সময় বাঁচানোর জন্য আর পুরো গ্রামের মানুষের কুসংস্কার দূর করার জন্য সে গ্রামের সবাই এড়িয়ে চলা সেই শর্টকাট রাস্তা অর্থাৎ নরকের মোড়কেই বেছে নেবে, এবং ঠিক করলো আজকের সবাইকে সে প্রমাণ করে দেবে যে ফালতু গুজব ছাড়া আর কিছুই নেই সেই রাস্তায়। সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল অভিশপ্ত বটগাছ। রাস্তায় ঢোকার মুখেই সেই গাছের অতিকায় ডালপালা যেন ইশারা দেয় কিছু পৈশাচিক গোপনীয়তা। দেবার্ঘ একবার তাকালো সেই গাছের দিকে। ঘন নিবিড় অন্ধকার ছাড়া তার আর কিছুই চোখে পড়ল না। নিজে থেকেই আত্মবিশ্বাসের সাথে মুচকি হেসে সে পথ বাড়ালো ওই দিকেই। প্রথমে সব কিছু স্বাভাবিকই লাগছিল তার, ভৌতিক কিছুই মনে হচ্ছিল না। কিন্তু গাছটার কাছাকাছি পৌঁছাতেই সে অনুভব করল চারপাশের সমস্ত শব্দ যেন এক মুহূর্তে থেমে গেছে। ঝিঝি পোকার ডাক নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই, এমনকি বাতাসও যেন বইছে না। আর একটা বীভৎস পচা গন্ধ সমগ্র পরিবেশকে বেষ্টিত করে আছে। কোনো এক আদিম নির্জনতা যেন চেপে বসল দেবার্ঘের অন্তরে। হঠাৎ তার কানে এলো, দেবার্ঘ, একটা মেয়েলি কণ্ঠস্বর। সে থেমে গেল, পিছনে তাকালো। চারিদিক একবার টর্চের আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিল, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করলো। শহর থেকে আসা দেবার্ঘর সাথে এরূপ ঘটনা প্রথম হচ্ছে। সে ভাবল হয়তো নরকের মোড় নিয়ে সেই সব কানে শোনা ঘটনা তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, সেই জন্য সে হ্যালুসিনেট করছে। তার কাছে একটি জলের বোতল ছিল। সেটি বের করে মুখে চোখে জল দিয়ে সে আবার হাঁটা শুরু করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সেই গলা, সেই মেয়েলি গলা তার কানে এলো, দেবার্ঘ, দাঁড়াও। এবার যেন ঠিক তার কানের পাশ থেকে। দেবার্ঘর সারা শরীর কেঁপে উঠল। কোথা থেকে
একটি মজ্জাগত ভয় তাকে জাঁকড়ে ধরল। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ হারু দাদুর কথা মনে পড়ে গেল তার। রাতে কেউ যদি নাম ধরে ডাকে বা ভুলেও 3 বারের আগে কখনো উত্তর দিবি না, ও ডাক নিশির ডাকের থেকেও মারাত্মক। কিন্তু সে সাহস করে আবারও পিছনে ঘুরে তাকালো আর টর্চের আলো ফেলল বটগাছের দিকে। হঠাৎ তার চোখ পড়ল বটগাছের বিশাল এক ডালের দিকে। সেখানে একজন মানুষ ঝুলছে, সাদা কাপড় পরা, মাথা নিচের দিকে, কিন্তু মুখ নেই, মুখটাই নেই, যেন একটা গভীর কালো অন্ধকার। যেখানে মুখ থাকার কথা সম্পূর্ণ ফাঁকা, আর তার পায়ের পাতা দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। সে চোখের পলক ফেলতেই ঝুলন্ত দেহটা মিলিয়ে গেল। দেবার্ঘ এবার আর তার সাহস ধরে রাখতে পারল না। মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডাতেও সে তত্তর করে ঘামতে লাগলো। এক অজানা ভয় সে প্রাণপণে দৌড়াতে শুরু করল। কিন্তু যতই দৌড়ায় ততই বুঝতে পারল সে একই জায়গায় ফিরে আসছে। একই রাস্তা, একই বটগাছ, একই পরিবেশ। হঠাৎ তার পায়ের নিচে চ্যাক করে শব্দ হলো। একটা পচা গন্ধ যেন আরো তীব্র হয়ে গেল। মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে তাকাতেই তার বুক কেঁপে উঠল। মানুষের হাড়, আর শুধু তাই নয়, তার পায়ের কাছে রক্তাক্ত দেহের ক্ষত বিখ্যাত অনেকগুলি অংশ। ঠিক তখনই চারিদিক থেকে ফিস ফিস শব্দ ভেসে এলো। থেমে যাও, এদিকে এসো, আমাদের সঙ্গে থাকো। সে আলো ঘুরিয়ে দেখল গাছের চারপাশে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। সবার গায়ে সাদা কাপড়, তাতে রক্তের দাগ স্পষ্ট। কারো চোখ নেই, কারো মুখ নেই, কারো মাথা অর্ধেক। তারা কেউ হাঁটছে না, তবুও ধীরে ধীরে দেবার্ঘের দিকে এগিয়ে আসছে। দেবার্ঘ প্রাণপণে দৌড় দিল আবার। হঠাৎ দৌড়াতে দৌড়াতে তার সামনে এসে দাঁড়ালো 8-9 বছরের একটি ছোট্ট মেয়ে। সে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। মেয়েটি মাথা নিচু করে বলল, দাদা, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমিও তোমার মতন হারিয়ে গেছি। দেবার্ঘ থেমে গেল, কিন্তু তখনই তার দিদার কথা মনে পড়ে গেল। রাতে যদি কোনো শিশু একা কাঁদতে দেখিস, আগে তার পা দেখবি। সে নিচে তাকালো। মেয়েটার পা উল্টো, পুরোপুরি উল্টো। ধীরে ধীরে মেয়েটা মাথা তুলল। তার চোখের জায়গায় শুধু রক্তে ভরা গর্ত। মুখটা এক কান থেকে আর একটা কান পর্যন্ত ছিঁড়ে গেছে। সে হাসছে। সেই বিভৎস দৃশ্য দেখে দেবার্ঘ হৃৎপিণ্ড যেন থেমে গেল। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সে যেন চিৎকার করতে পারছে না। আর তার পা দুটি কেউ যেন মাটির সঙ্গে ধরে রেখেছে আষ্টে পৃষ্ঠে। হঠাৎ ফিস ফিস শব্দ করে পৈশাচিক স্বরে সেই বাচ্চা মেয়েটি বলল, এতদিন পরে কেউ তো থামলো। আর মুহূর্তের মধ্যে মেয়েটির ঘাড় 180 ডিগ্রি ঘুরে গেল। দেবার্ঘ গোঙাতে গোঙাতে মাটিতে পড়ে গেল আর হামাগুড়ি দিয়ে দৌড়াতে লাগলো। সে স্পষ্ট শুনতে পেল তার পিছনে কেউ হেঁটে আসছে। একজন নয়, অনেকজন। ধূপ ধূপ ধূপ। কিছুক্ষণ পর সে বুঝতে পারল যেন সবকিছু থেমে গেছে। কেউ যেন তার পিছন করছে না। ক্লান্ত দেবার্ঘ মাটিতে বসে থাকা অবস্থাতেই একবার পিছনে তাকালো, আর সেই ভুলটাই করল।
পেছনে প্রায় 50টি বিকৃত দেহ। কারো জিভ হাঁটু পর্যন্ত ঝুলছে, কারো চোখ বুকের ওপর, কারো পেট ফেটে ভেতরের অঙ্গ বেরিয়ে আছে। তারা এক জায়গায় দাঁড়িয়ে দেবার্ঘের দিকে জিঘাংসার প্রবৃত্তি নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে। তারা কেউ আর হাঁটছে না, দৌড়াচ্ছে না, তবুও তারা মুহূর্তের মধ্যে দেবার্ঘের খুব কাছে চলে এলো। একজন তার কানের কাছে ফিস ফিস করে বলল, পিছনে তাকানো উচিত হয়নি তোর প্রাণ বায়ু এখন আমাদের হাতে। তারপর সব অন্ধকার। সে বাড়ি ফিরছে না দেখে তার বাড়ির লোক প্রচণ্ড চিন্তা করছিল। ধীরে ধীরে সমগ্র গ্রামে দেবার্ঘের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ল। গ্রামে এক চাপা উত্তেজনা সবাইকে ঘিরে রইল। পরদিন ভোরে গ্রামের মানুষ খোঁজাখুঁজির সময় তাকে সেই বট গাছের নিচে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল, আর তার সারা শরীরের গায়ে খিমচানোর দাগ ছিল। গ্রামের লোক তৎক্ষণাৎ তাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। সেখানে চিকিৎসা করার পর গ্রামীণ ডাক্তার বললেন যে সে বেঁচে আছে, তবে তার মানসিক অবস্থা একদম ঠিক নেই। সে স্থির চোখে হাসপাতালের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। হাসপাতালের থেকে 2 দিন বাদে ছুটি হওয়ার পরেও দেবার্ঘ আর আগের মতো ছিল না। কিছুদিনের মধ্যে তার চুল সাদা হয়ে গিয়েছিল। সে শুকিয়ে কাঠ হয়ে গেল। সারাদিন বিড়বিড় করে শুধু একটা কথাই বলতে লাগলো, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে ছাড়বে না, আমার আত্মা ওদের কাছে বন্দী। ডাক্তার, ওঝা, কবিরাজ অনেক চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। প্রতিদিন গভীর রাতে দেবার্ঘ চিৎকার করে উঠত, নিজের গলা চেপে ধরে বলতো, ওরা আমার ঘরে, আমার বিছানার নিচে, ওরা আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে, ওরা বলছে আমাকে যেতে হবে। দেবার্ঘর বাবা মা সন্তানের এত কষ্ট নিতে পারছিল না। তারা প্রচুর চেষ্টা করেছিলেন তাকে নিয়ে শহরে চলে যাওয়ার, কোনো ভালো ডাক্তারের কাছে দেখানোর, কিন্তু দেবার্ঘকে সেই ঘর থেকে কিছুতেই বের করা যায় না। বরং গ্রাম থেকে বেরোতে হবে শুনলে সে পাগলের মতন ব্যবহার করত এবং হিংস্র হয়ে যেত। অগত্যা আর কোনো পথ না পেয়ে দেবার্ঘর বাবা মা একজন মনোরোগ বিশেষজ্ঞকে গ্রামে আনেন। তিনি দেবার্ঘকে পরীক্ষা নিরীক্ষা করে কিছুই বুঝতে পারেন না। শুধু কিছু ঘুমের ওষুধ দিয়ে যান এবং বলে যান যে দেবার্ঘর সাথে সেই গ্রামে যেন তার বাবা মা থেকে যায়, যতদিন না তার মানসিক পরিস্থিতি স্থির হচ্ছে। দেবার্ঘর সাথে ঘটনাটি ঘটার ঠিক 1 মাসের মাথায় সেই মর্মান্তিক ব্যাপারটা ঘটল, যেটা আর কেউ কল্পনা করতে পারেনি। এক ভোরে দেবার্ঘর মা তার ঘরের দরজা খুলে স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন সিলিং ফ্যান থেকে ঝুলছে দেবার্ঘর নিথর দেহ। তার চোখ দুটো যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসছে, আর তার ঠোঁটের কোণায় রক্তধারা। কিন্তু ঘরের ভেতরে এমন কিছু ছিল যার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। দেওয়ালে কালো কয়লার মতো কিছু দিয়ে বড় বড় অক্ষরে লেখা ছিল, আমি মরতে চাইনি, ওরা আমাকে ডাকছিল, আমি আর পারছিলাম না। আর ঠিক নিচে ছিল রক্তাক্ত ছোট ছোট উল্টো পায়ের ছাপ। দেবার্ঘর মৃত্যুর পর পুরো গ্রাম আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। কেউ আর বাড়ি থেকে বেরোনোর সাহস পায় না, আর রাত হলেই সবাই ঘরের দরজা আটকে দেয়। এইরূপ পরিস্থিতিতে আর উপায় না পেয়ে পঞ্চায়েত প্রধান, গ্রামের প্রবীণরা এবং স্থানীয় মানুষ একসঙ্গে সিদ্ধান্ত নেন যে নরকের মোড় ও সেই অভিশপ্ত বটগাছটি দাঁড়িয়ে আছে যেখানে, সেই রাস্তা আর কখনো ব্যবহার করা হবে না। কয়েকদিনের মধ্যেই রাস্তার 2 প্রান্তে ইটের দেওয়াল তুলে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
বড় বড় সতর্কবার্তা টানিয়ে দেওয়া হয়, বিপজ্জনক এলাকা প্রবেশ নিষেধ। ধীরে ধীরে পথটি আগাছা, লতাপাতা আর ঝোপঝাড়ে ঢেকে যায়। বছরের পর বছর যেখানে আর কোনো মানুষের পায়ের শব্দ শোনা যায়নি, গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই দিকটাই যায় না। কেউ যদি ভুল করে ওই পথের কথা তোলে, বয়স্করা শুধু একটা কথাই বলেন, রাস্তা আমরা বন্ধ করেছি ঠিকই, কিন্তু ওরা কখনো সেই জায়গা ছেড়ে যায়নি। আর গ্রামের মানুষের বিশ্বাস, অমাবস্যার গভীর রাতে যদি কেউ সেই বন্ধ রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে বটগাছের অন্ধকারের ভিতর থেকে খুব পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে আসে, এই একবার দাঁড়াও, এদিকে এসো। কি হলো, শুনতে পাচ্ছ না? এসো। আর যদি সেই ডাকে কেউ সাড়া দেয়, হয়তো পরদিন তাকে খুঁজে পাওয়া যাবে না, অথবা তার নামটাও একদিন এই গ্রামের আরেকটি ভয়ের গল্প হয়ে থাকবে। দেওয়াল তুলে রাস্তা হয়তো বন্ধ করা যায়, কিন্তু সেই আদিম অন্ধকার আর অতৃপ্ত আত্মাদের কি আটকে রাখা যায়? তারা আজও ওখানে আছে, নতুন কোনো শিকারের অপেক্ষায়। সৌম্যদীপ চ্যাটার্জির এই গল্প আপনাদের রাতের ঘুম ওড়াতে পারল কি না তা আমি জানি না, তবে অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আতঙ্কের কণ্ঠের এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার কিন্তু আপনার উপর নজর রাখছে। নমস্কার।